হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আজকে আমরা শিখবো ন্যারেশন চেঞ্জ। ঠিক আছে, ন্যারেশন চেঞ্জ চ্যাপ্টারটা মানে অনেক লার্নার্সরাই, অনেক স্টুডেন্টসরাই খুব একটা ভয়ের চোখে দেখে, কিন্তু একদমই ভয়ের কিচ্ছু নেই। আজকের ভিডিওটাতে আমরা কিন্তু ফুল কনসেপ্টস শিখবো ভীষণ ইজি ওয়েতে। ঠিক আছে, জাস্ট কয়েকটা প্রশ্নের মাধ্যমে আমরা কিন্তু সমস্ত রুলস কভার করব। মানে কনসেপ্টটা যেটা বেসিক ফাউন্ডেশনটা তোমাদের তৈরি হয়ে যাবে, যাতে এর পরে তোমাদেরকে যাই বোঝানো হোক না কেন তোমরা যাতে সহজেই বুঝে যাও। যদি তোমরা বেসিকের যে কনসেপ্টটা সেটা যদি ক্লিয়ার না করো, তোমাদের পরে যদি কোনো রুলস বোঝানো হয় তাহলে তোমরা সহজে বুঝবে না। কিন্তু চলো দেখে নিই, ক্লাসটা একদম ভালোভাবে মন দিয়ে বোঝো। এই ক্লাসটা যদি তোমরা মন দিয়ে বোঝো তাহলে মানে পরবর্তীকালে কোনো কঠিন প্রশ্ন বা কোনো বই থেকে পড়ে বোঝার কোনো রকম সমস্যা কিন্তু থাকবে না, তোমরা বুঝে যাবে। চলো শুরু করি। আচ্ছা, ন্যারেশন চেঞ্জ মানে কি? ন্যারেশন মানে হচ্ছে কোনো উক্তি। তো এই ন্যারেশন চেঞ্জ ব্যাপারটার মানেটা কি? ন্যারেশন চেঞ্জ মানে হচ্ছে যে কোনো একটা ব্যক্তি তার নিজের ভাষায় কোনো একটা কথা বলছে, তখন সেটাকে বলা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, অর্থাৎ এই যে নয়না সেজ মাই মাদার টিচেস মি ইংলিশ, এটা কিন্তু নয়না নিজের মুখে বলছে যে মাই মাদার টিচেস মি ইংলিশ। ঠিক আছে, তাহলে তার উক্তিটাকে কোটেশনে দেওয়া আছে। আমরা যেমন বড় বড় যেমন ফেমাস কোটস পড়ি, রবীন্দ্রনাথ ট্যাগোর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সবার যেমন কিছু উক্তি থাকে, তার মানে তাদের ওটা নিজেদের বক্তব্য। তাহলে যখন নয়না নিজের বক্তব্যটাকে রাখছে তার মতন করে, সেটাকে আমরা কোটেশনে রাখছি, এটাকে বলা হচ্ছে ডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ, এটা বোঝা গেছে। এবার ইনডিরেক্ট স্পিচ কাকে বলবো? সাপোজ নয়না এই কথাটা একটা ব্যক্তিকে বলেছে, ঠিক আছে, একটা এ নামক ব্যক্তিকে বলেছে। নয়না এই কথাটা এ নামক ব্যক্তিকে বলেছে। এবার এ কি করছে, এ এসে আবার তার ফ্রেন্ড বি কে বলবে কথাটা। ঠিক আছে, এবার এ যদি এই কথাটাই নিজের মতন করে তুলে ধরে, মাই মাদার টিচেস মি ইংলিশ, তাহলে সেটা মিনিংফুল হবে না বা দরকারও নেই। সেই তখন কি বলবে, উক্তিটাতে একটু পরিবর্তন করবে, যে নয়না বলেছে যে তার মা তাকে ইংলিশ পড়ায়। এইভাবে সে বিয়ের কাছে এসে গল্প করবে। ঠিক আছে, তিনটে বন্ধু, এই একজন বন্ধু, এই দুজন, এই 3 নম্বর পার্সন। ঠিক আছে, নয়না এ কে যখন বললো, সরাসরি বললো মাই মাদার টিচার্স মি ইংলিশ, নয়নার মা একজন টিচার হতে পারে, ইংলিশ পড়ান। এবং এ যখন বিয়ের কাছে এসে বললো, তখন নয়না নেই সেখানে, এ তখন বি কে এই যে উক্তিটা, এটাই কিন্তু ইনডিরেক্ট স্পিচে বলবে। ডিরেক্ট স্পিচে তো নয়না বলেছে, এ তখন বি কে এটা ইনডিরেক্ট স্পিচে বলবে। কি বলবে তখন? আগে আমরা এটার আনসারটা করি, তারপরে তোমাদেরকে কনসেপ্ট আমি বোঝাচ্ছি, তাহলে বুঝতে পারবে। কোয়েশ্চেনের মাধ্যমে করলে বুঝতে পারবে, শুধুমাত্র জাস্ট ডেফিনেশন এক্সাম্পল পড়ে গেলে কিন্তু হবে না। আচ্ছা, এখানে লিখবে নয়না says that, কেন হচ্ছে সেটা আমি পরে বোঝাচ্ছি। হার মাদার টিচেস হার ইংলিশ। ঠিক আছে, তো এটাকে আমরা কি বলবো? ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ। এবং এই ইনডাইরেক্ট স্পিচটা কে বলছে? এটা এ বলছে বি কে গিয়ে, যে নয়না বলেছে হার মাদার টিচেস হার ইংলিশ। বোঝা গেছে এতটা? এবার ভালো করে বোঝো, তোমাদেরকে এই ন্যারেশনের কনসেপ্টটা বোঝার জন্য, মানে ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ, এই দুটো তোমরা বুঝলে। এরপর তোমাদের আর কি বুঝতে হবে? চলো এখানে লিখি, বুঝবো না নাহলে বুঝবে। যেটা তোমাদের প্রথমত করতে হবে, টেন্সের নলেজ রাখতে হবে, অবশ্যই রাখতে হবে। টেন্স হচ্ছে সবকিছুর বেসিক, কিন্তু আমরা খুব ইজি ওয়েতে শিখবো, ঘাবড়ানোর কিছু নেই। টেন্সের নলেজ রাখতে হবে। আর ন্যারেশনের মধ্যে আমাদের দেখতে হবে যে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বটা কি, রিপোর্টেড স্পিচটা কি। ঠিক আছে, এই তিনটে নিয়েই কিন্তু
কিন্তু আমাদের কাজ। তাহলে টেন্স নিয়ে কাজ, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। এবার ভালো করে বোঝো, এই যে পুরো কথাটা হচ্ছে এটা কোনো না কোনো টেন্সে হচ্ছে, আর রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচ কি সেটা একটু বুঝে নাও, তাহলে তোমরা ন্যারেশন বুঝে যাবে। এই যে নয়না সেজ, এই যে ব্র্যাকেটের বাইরের যে ভার্বটা, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। ঠিক আছে, ব্র্যাকেটের বাইরে নয়না সেজ এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর ব্র্যাকেটের মধ্যেকারের যে স্পিচটা, ঠিক আছে, এই যে পুরো স্পিচটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে কিন্তু রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, এখন অনেক নতুন নতুন বইতে কিন্তু রিপোর্টিং স্পিচ বলা হয়, কিন্তু জেনারেলি পুরনো যে বইগুলো দেখবে সেগুলোতে কিন্তু রিপোর্টেড স্পিচই আছে। এবং আমি সেজন্য রিপোর্টেড স্পিচ দিয়েই পড়াচ্ছি, কারণ দুটোর মিনিংয়ে এখন ঢুকবো না, তোমরা এটুকুনি জেনে নাও যে এটা রিপোর্টিং স্পিচও থাকতে পারে, তো সেটা ঘাবড়ানোর ব্যাপার নেই, রিপোর্টেড স্পিচটাই রিপোর্টিং স্পিচ বলছে। এটা রিপোর্টিং ভার্ব, এটা রিপোর্টেড স্পিচ। এবার ভালো করে বোঝো, আমরা যাই ন্যারেশন চেঞ্জ করি না কেন, রিপোর্টিং ভার্বের উপর বেস করে কিন্তু আমরা চেঞ্জ করব। তাহলে এই রিপোর্টিং ভার্বটা কিন্তু ভীষণভাবে পাওয়ারফুল। ঠিক আছে, পাওয়ারফুল লিখলাম কেন? কারণ এই রিপোর্টিং ভার্ব যেই ভার্বে বা যেই টেন্সে থাকবে, ইনডাইরেক্ট স্পিচ করার সময় পুরো যে রিপোর্টেড স্পিচের যে পার্টটা, এটাকে কিন্তু এই টেন্সেই চেঞ্জ করতে হবে। সেই জন্য আমাদের টেন্স জানা দরকার। আচ্ছা, এই সেন্টেন্সটা তো গেল, এইটাতে এবার আমি বলছি, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে যে কিভাবে টেন্সের পরিবর্তন হচ্ছে, আর তার সাথে কিভাবে সাবজেক্টটা চেঞ্জ হচ্ছে। মানে আমিটা সে হচ্ছে, আমারটা তার হচ্ছে, এটা কেন হচ্ছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন দিয়ে এবার আমরা দেখব, শ্যাম উইল সে। ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট সেন্টেন্সটা আমরা করেছি দেখো সেজ, মানে সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে, সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, একদম প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স। যতটা বোঝাচ্ছি জাস্ট ততটাই বোঝো, কারণ আমি মানে আস্তে আস্তে প্রত্যেকটা জিনিসই কিন্তু বোঝাবো, তাই জন্য যেটুকুনি বুঝতে পারছো সেইটুকুনি বোঝো, একদম কনসেপ্ট ক্লিয়ার রাখো। ঠিক আছে, এক্সট্রা আরো অনেক কিছু বোঝার যেগুলো আছে সেটা আমি আস্তে আস্তে ধীরে ধীরে বলবো তোমাদেরকে। এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে ছিল। পরের সেন্টেন্সে আমরা দেখো করব রিপোর্টিং ভার্বটা যেখানে ফিউচার টেন্সে আছে, এটা রিপোর্টিং ভার্ব, এবং এটা কোন টেন্সে আছে? ফিউচার। ঠিক আছে, ফিউচার টেন্সে আছে। এই দুটো আমরা বুঝে নিলাম, মানে শ্যাল উইল এর পর ভার্ব থাকা মানেই হচ্ছে ফিউচার টেন্স। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, যে শ্যাম উইল সে, মানে শ্যাম বলবে, কি বলবে? আই হ্যাভ ডান দিস ওয়ার্ক। এবার ভালো করে বোঝো, এই পার্টটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এটা আমরা জানলাম। আর কি জেনেছি? রিপোর্টিং ভার্ব ভীষণ পাওয়ারফুল। তো রিপোর্টিং ভার্ব যেই টেন্সে থাকে, অ্যাকচুয়ালি রিপোর্টেড স্পিচ কিন্তু সেইভাবেই চেঞ্জ হয়। আচ্ছা, যেই টেন্সে থাকে মানে হচ্ছে যদি সিম্পল প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স এই দুটোতে যদি রিপোর্টিং ভার্ব থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, যদি রিপোর্টিং ভার্ব, ঠিক আছে, রিপোর্টিং ভার্ব কিসে কিসে থাকে? প্রেজেন্টে। প্রেজেন্ট বলতে প্রেজেন্টের চারটে টেন্সই, ঠিক আছে, চারটে টেন্স, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু বাকিগুলো কোনো লাগে না, কারণ কখনোই রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আসে না, জেনারেলি সিম্পল প্রেজেন্টেই থাকে। ঠিক আছে, সিম্পল প্রেজেন্টেই থাকে। তাহলে রিপোর্টিং ভার্ব যদি সিম্পল প্রেজেন্টে থাকে, এবং রিপোর্টিং ভার্ব 1 নম্বর যদি সিম্পল প্রেজেন্টে থাকে, 2 নম্বর যদি ফিউচার টেন্সে থাকে, যদি ফিউচার টেন্সে থাকে। ঠিক আছে, নিয়মগুলো ভালো করে নোট করে নাও। জাস্ট এই কটা নিয়ম জানলেই কিন্তু ন্যারেশন চেঞ্জ একটা ভাস্ট একটা মানে কনসেপ্ট, প্রচুর কিছু জানতে হবে, কিন্তু তোমরা যদি এই চারটুকু বুঝে যাও তাহলে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ইজিলি করতে পারবে।
রিপোর্টিং ভার্ব সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকলে এবং রিপোর্টিং ভার্ব ফিউচার টেন্সে থাকলে, একটা এক্সাম্পল নিয়েছি আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে, আরেকটা এক্সাম্পল নিয়েছি আমরা ফিউচার টেন্সে। এই দুটোতে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, এইটুকুনি যদি তোমরা বুঝে যাও তাহলেই কিন্তু তোমরা সবটা করতে পারবে। তাহলে প্রেজেন্ট টেন্সে আছে, এটা ফিউচার টেন্সে আছে, তাহলে আমরা কিন্তু কোনো রকম টেন্সের পরিবর্তন করব না। ঠিক আছে, চলো নেক্সট দেখে নিই। যেমন শ্যাম উইল সে, এই পার্টটা তো সেমই থাকবে, এবার একটা দ্যাট বসবে। আচ্ছা, সব থেকে বড় কথা যে ইনভার্টেড কমাটা তুলে কিন্তু দ্যাট বসছে। দ্যাট টেন্সের পরিবর্তন করব না বলেছি, কিন্তু সাবজেক্ট কিন্তু চেঞ্জ হবে। সাবজেক্ট বলতে এই যে আইটা কি আই হিসাবে বসবে না, আইটা যাকে বোঝাচ্ছে সেই হিসাবে প্রোনাউন বসবে। ঠিক আছে, যেমন শ্যাম, এই আইটা কাকে বোঝাচ্ছে, শ্যামকে, তাহলে এখানে হি বসবে, হি। আচ্ছা, হি এর পর আমরা হ্যাভ আছে, আই এর সাথে হ্যাভ আছে, কিন্তু হি এর সাথে কি হ্যাভ আমরা লিখবো না, প্রেজেন্ট টেন্সটা মেনটেন করছি, কিন্তু হি এর সাথে যেই ভার্বটা যায় সেটাই লিখতে হবে। হি এর সাথে আমরা হ্যাজ লিখবো। তারপরে যেমন ডান লিখে দেব, তাহলে শ্যাম উইল সে দ্যাট হি হ্যাজ ডান, এই দিসটা কিন্তু দ্যাট হয়ে যাবে। ঠিক আছে, কিছু কিছু অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের চেঞ্জেস হয়, যেমন দিস দ্যাট হয়, নাওটা দেন হয়, বিফোরটা অ্যাগো হয়, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এগুলো আমি এক এক করে বলে দেবো। তো শ্যাম উইল সে দ্যাট হি হ্যাজ ডান দ্যাট ওয়ার্ক। এতটা বোঝা গেছে? চলো, তাহলে আমরা কি বুঝলাম, যে রিপোর্টিং ভার্ব কিন্তু ভীষণ পাওয়ারফুল। রিপোর্টিং ভার্ব ঠিক করবে যে রিপোর্টেড স্পিচের পরিবর্তন হবে কি হবে না। রিপোর্টিং ভার্ব যদি সিম্পল প্রেজেন্ট বা ফিউচার টেন্সে হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না, শুধু সাবজেক্টের পরিবর্তন হবে। অবভিয়াসলি আই থাকলে সেটা আইটা যাকে বোঝাচ্ছে সে, এবং সেই অনুযায়ী ভার্ব বসবে। ঠিক আছে, যে এর সাথে ইজ বসবে, অ্যাম বসবে না, আর বসবে, কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না। চলো, এবার এই দুটো তো বোঝা দরকার ছিল। সব থেকে ইম্পর্টেন্ট যে পার্টটা স্টার, বেশিরভাগ কোয়েশ্চেন আসে এই 3-4 নম্বর দিয়ে। তাহলে কি তোমরা 1-2 মানে বুঝে কি বোঝাটা কি উচিত না, সেটা একদমই না। কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু তোমরা 3-4ও বুঝতে পারবে না। ঠিক আছে, হঠাৎ করে হয়তো সেট টু না দিয়ে সেজ দিয়ে দিল, তখন তোমরা এটা টেন্সটা হট করে চেঞ্জ করে নিলে তখন কিন্তু কোয়েশ্চেন ভুল হয়ে যাবে। চলো, এবার আমরা রিপোর্টিং ভার্ব করব পাস্ট দিয়ে। নন্দন সেড টু গৌতম, আই বিলিভ ইউ। রিপোর্টিং ভার্ব এতক্ষণ সিম্পল প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে ছিল বলে আমরা রিপোর্টেড স্পিচের পরিবর্তন করিনি, কিন্তু এরপর আমাদের পরিবর্তনের দরকার পড়বে, কারণ রিপোর্টিং ভার্বটা হচ্ছে পাস্টে। এটা রিপোর্টিং ভার্ব এবং এটা কিসে আছে, পাস্টে আছে। তাহলে আমাদের এই যে পার্টটা, এটা কিন্তু এক ঘর করে পেছবে, মানে এটা যদি সিম্পল প্রেজেন্টে থাকে না, তাহলে এটা সিম্পল পাস্ট হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু বাইরেরটা পাস্ট আছে, তাহলে বাইরেরটা যদি পাস্ট থাকে, ভেতরেরটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হবে। প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে। যেমন আমরা লিখব, নন্দন কাকে বলছে, গৌতমকে, তাহলে নন্দন। সবসময় মনে রাখবে, যদি নর্মালি সেজ থাকে, সেজ বা সেড, তাহলে কোনো রকম টোল্ড হয় না, কিন্তু যদি সেড টু থাকে, তার মানে কি, তারপরে আরেকটা নাউন থাকবে, মানে কাউকে বলছে, সেটা একটা অবজেক্ট আছে, যে নন্দন কাকে বলছে, গৌতমকে, সেক্ষেত্রে টোল্ড হবে, টোল্ড গৌতম। তাহলে নন্দন টোল্ড গৌতম, এবার ইনভার্টেড কমাটা উঠে গিয়ে একটা দ্যাট বসবে। এরপরে কি আমরা বলেছি, আই তো বসবে না, আই যাকে বোঝাচ্ছে সে বসবে, তাহলে এটা নন্দনকে বোঝাচ্ছে, অর্থাৎ হি। এবার যদি দুটোই ছেলে হয়, তোমরা বোঝানোর জন্য নর্মালি হি লিখতে পারো, বা ব্র্যাকেটে এরকম লিখে দিতে পারো নন্দন বলে, সুবিধার জন্য। ঠিক আছে,
যে নন্দন টোল্ড গৌতম দ্যাট হি, মানে নন্দনকে বোঝাচ্ছে হি। সিম্পল প্রেজেন্ট থাকলে আমরা কি বলেছি, সিম্পল পাস্ট হয়ে যাবে, তাহলে বিলিভড, বিলিভড। আর এই ইউটা কাকে বোঝাচ্ছে, গৌতমকে, তার মানে হিম, হি বিলিভড হিম। এখানে গৌতমটা ব্র্যাকেটে মেনশন করতে পারো তোমরা, বিলিভড হিম। এবং সিম্পল প্রেজেন্ট থেকে এটা সিম্পল পাস্ট কেন হলো, কারণ একটাই রিপোর্টিং ভার্ব, যেহেতু পাওয়ারফুল রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে। আমরা এই দুটোর ক্ষেত্রে দেখেছি রিপোর্টেড স্পিচের পরিবর্তন হয় না, কিন্তু এই 3 নম্বরটার ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হচ্ছে। এবার 4 নম্বরটা আমরা একইভাবে দেখে নেব। নন্দন সেড টু গৌতম, এটা তো তোমরা পারবেই যে নন্দন টোল্ড গৌতম। নন্দন টোল্ড গৌতম, একটা দ্যাট বসছে, দ্যাট বসছে, এরপরে কিন্তু হি বসছে। আচ্ছা এবার ভালো করে বোঝো, এই পুরো পার্টটা দেখো, আই বিলিভ ইউ সিম্পল প্রেজেন্ট ছিল। সিম্পল প্রেজেন্ট হলে কি হবে, এটা এক ঘর পেছনে যাবে, একটু অতীতে যাবে, মানে সিম্পল পাস্ট। কিন্তু যদি সিম্পল পাস্টে দেওয়া থাকে তাহলে কি হবে, সিম্পল পাস্টে থাকলে সেটা কিন্তু পাস্ট পারফেক্ট হয়ে যাবে। অর্থাৎ নন্দন টোল্ড গৌতম দ্যাট হি, হি বলতে এখানে নন্দনকে বোঝাচ্ছে, মানে এন, তোমরা কিন্তু এন লিখো না, লিখলে পুরোটা নন্দনটাই লিখো, ঠিক আছে? আমি এখানে এন লিখছি। হি হ্যাড বিলিভড, যেহেতু পাস্ট পারফেক্ট হচ্ছে, হ্যাড বিলিভড, ইউটা হিম হয়ে যাচ্ছে। দেখো তোমরা, তাহলে কি বোঝা গেল? এই 4টে কোয়েশ্চেনের মধ্যে আশা করি তোমাদের কনসেপ্টটা কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে, যে আমরা কি করলাম, আমাদেরকে টেন্সের খেয়াল রাখতে হবে, রিপোর্টিং ভার্ব কিসে আছে, যেহেতু রিপোর্টিং ভার্ব সব থেকে বেশি পাওয়ারফুল এই ডিরেক্ট স্পিচে, কারণ সেই অনুযায়ী ডিরেক্ট স্পিচ আমরা বানাবো। তাই রিপোর্টিং ভার্বটা কিসে আছে, সিম্পলে, পাস্টে না ফিউচার, সেটা ভালোভাবে দেখতে হবে। আর কি করতে হবে, যে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে, ঠিক আছে? যদি রিপোর্টেড স্পিচ যদি সিম্পল প্রেজেন্টে থাকে সেটা পাস্ট, সিম্পল পাস্টে হয়ে যাবে, নামটা একই থাকবে, জাস্ট প্রেজেন্ট থেকে পাস্ট। তাহলে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, কন্টিনিউয়াসটা কিন্তু থাকছে, কিন্তু পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে 3 নম্বরের ক্ষেত্রে। যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, কিন্তু যদি পাস্ট পারফেক্ট, যদি সিম্পল পাস্ট থাকে তাহলে কিন্তু পাস্ট পারফেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এগুলো আমি এক এক করে করাবো। মোট কথা এইটুকুনি তোমাদের আশা করি বোঝা গেছে। চলো আর কি কি আমাদের জানতে হবে সেটা ঝট করে দেখে নিই। কিন্তু যে বিশাল বড় যে একটা মানে ভয় থাকে ন্যারেশন চেঞ্জ নিয়ে, আশা করি যে এই 4টে কোয়েশ্চেনের মাধ্যমে তোমাদের আমি বোঝাতে পেরেছি যে আসলে ব্যাপারটা কিভাবে হয়। এবারে এর মধ্যে কিন্তু আরও কিছু নিয়ম জানার আছে, সেটা আর তোমাদের কিন্তু ভয় লাগবে না, কারণ তোমরা আসল ব্যাপারটা জেনে গেছো যে এই পরিবর্তনগুলো হয় মেনলি। চলো দেখি, চলো এবার আমরা কিছু চেঞ্জেস দেখব, যেগুলো চেঞ্জেসগুলো কখন হবে দেখো, রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্সে থাকবে, ঠিক আছে? তোমরা এতক্ষণে বুঝে গেছো রিপোর্টিং ভার্ব কি, রিপোর্টেড স্পিচ কি, ভালো কথা। এবার রিপোর্টিং ভার্বটা ভেবে দেখো, রিপোর্টিং ভার্ব যেহেতু বলেছি পাওয়ারফুল, সেটা রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয়, যেমন সেড থাকলো, টোল্ড থাকলো, সেড টু থাকলো, তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে, রিপোর্টেড স্পিচে, ডিরেক্ট স্পিচে, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে স্পিচগুলো লেখার সময় যদি কোথাও তোমরা এইগুলো দেখতে পাও, তাহলে ইনডিরেক্ট স্পিচে সেগুলো কিসে চেঞ্জ হয়ে যাবে। আমরা কিছুক্ষণ আগে একটা দিস করেছিলাম, দ্যাট হয়ে গেছিল, তাই তো? সেরকম দিসটা দ্যাট হবে, দ্যাট হবে। আচ্ছা এটাকে যেহেতু ক্যাপিটাল লিখছি, এটাকেও ক্যাপিটাল করে দিচ্ছি, দিসটা দ্যাট। তেমনি ভাবে যদি দিস থাকে ডিরেক্ট স্পিচে, ইনডাইরেক্ট স্পিচে কি হয়ে যাবে সেটা, দোজ। আচ্ছা নাও থাকলে কি হয়ে যাবে, দেন। টুডে থাকলে কি হয়ে যাবে, দ্যাট ডে। টুমরো থাকলে কি হয়ে যাবে, দ্য নেক্সট ডে, ঠিক আছে? ইয়েস্টারডে থাকলে কি হবে,
দ্য প্রিভিয়াস ডে। আমরা এক এক করে কোয়েশ্চেন এগুলো সলভ করব, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে, কিন্তু তার আগে এই চার্টটা জেনে নেওয়া মাস্ট, ঠিক আছে? এই চার্টটা কিন্তু তোমরা জেনে নেবে। বইতে আরো অনেকগুলো থাকে, কিন্তু জাস্ট যে কটা আসে কোয়েশ্চেনে বেসিক্যালি সেই কটাই কিন্তু এখানে লেখা হয়েছে। হেয়ার থাকলে সেটা কিন্তু দেয়ার হয়ে যাবে। লাস্ট নাইট, ঠিক আছে? আমরা ইয়েস্টারডে করেছি দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট কিন্তু দ্য প্রিভিয়াস ডে হয় না, লাস্ট নাইট কি হয়ে যাবে? দ্য প্রিভিয়াস নাইট। আচ্ছা, নেক্সট ইয়ার আমরা যদি টুমরো বলি সেক্ষেত্রে দ্য নেক্সট ডে বলি, কিন্তু অলরেডি যদি নেক্সট কথাটা যদি ডিরেক্ট স্পিচেই থাকে তাহলে সেটা ইনডিরেক্ট করার সময় কিন্তু দ্য ফলোইং ইয়ার হয়ে যাবে। দ্য ফলোইং ইয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস তোমাদের আরেকটা কোয়েশ্চেন করাবো, যে কোন ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের কোনো চেঞ্জেস হবে না, যতই সেটা রিপোর্টিং ভার্ব পাওয়ারফুল হোক না কেন। যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সেও থাকে তাহলেও রিপোর্টেড স্পিচের পরিবর্তন হবে না, একমাত্র যখন চিরন্তন সত্য কোনো ঘটনা বোঝাবে, ঠিক আছে? বা কোনো হ্যাবিট বোঝাবে, ঠিক আছে? ইউনিভার্সাল ট্রুথ আর হ্যাবিট কি কি, এটা কিন্তু মাথায় রাখবে। হ্যাবিট আর ইউনিভার্সাল ট্রুথ, ঠিক আছে? এই দুটোর সময় কিন্তু কোনো রকম টেন্সের পরিবর্তন হয় না। কারণ যদি কাল মানে রাম বলেছিল যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তো আমি সেটা যদি কাউকে বলি, তো আমি তো রাইজেসটাকে রোজ করব না, যে সূর্য পূর্ব দিকে উঠতো, এরকম বলবো না। ইউনিভার্সাল ট্রুথ যেহেতু, সেটাকে আমরা অ্যাজ ইট ইজ রাখবো। আমরা বাইরেটা বলবো, রিপোর্টিং ভার্বটা আমরা বলবো যে রাম সেড দ্যাট বলে, বাকিটা আমরা লিখবো যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। বা কোনো হ্যাবিট যদি বোঝায় তো সেক্ষেত্রেও কিন্তু কোনো টেন্সের পরিবর্তন হবে না। কোয়েশ্চেন যখন করবো আমরা, তোমাদের তখন ডাউটস কিন্তু অলরেডি ক্লিয়ার হয়ে যাবে। চলো কটা কোয়েশ্চেন দেখে নিই। চলো এবার আমরা প্র্যাকটিস সেটটা দেখে নিই, ঠিক আছে? আশা করি তোমরা নিজেরাই কিন্তু পারবে, এবং যেটুকুনি ডাউট থাকবে তোমাদের এখানে সলভ হয়ে যাবে। দ্য টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এই যে এই ব্যতিক্রমী নিয়মটার কথা আমি বললাম একটু আগে, যে রিপোর্টিং ভার্ব দেখো সেড আছে, অর্থাৎ পাস্টে আছে, তাও কিন্তু রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন কিন্তু এখানে হবে না, কারণ এটা একটা ইউনিভার্সাল ট্রুথ যে আর্থ মুভস রাউন্ড দ্য সান, এর কোনো অতীত হবে না। তাহলে আমরা কি বলবো? দ্য টিচার সেড, একটা দ্যাট বসাবো, ঠিক আছে? সেড থাকলে কিন্তু টোল্ড লিখলে ভুল হয়ে যাবে, সেড থাকলে সেডই বসবে। যদি সেড টু দিয়ে কারোর নাম বোঝায় তাহলে আমরা ইনডিরেক্ট স্পিচে সেখানে টোল্ড বসাবো। তাহলে দ্য টিচার সেড দ্যাট, বাকিটা অ্যাজ ইট ইজ আমরা বসিয়ে দেবো, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। চলো নাম্বার 2তে কি বলছে? লালটু সেড আই অ্যাম ওয়াচিং টেলিভিশন নাও। এই নিয়মটা দেখি। একইভাবে লালটু সেড দ্যাট, ঠিক আছে? দ্যাট বসালাম ইনভার্টেড কমা তুলে দিয়ে। এবারে এই আইটা কাকে বোঝাচ্ছে? লালটুকে, তাহলে হি বসবে একটা। এবার যেহেতু আমি কি বলেছি যে রিপোর্টিং ভার্ব যদি পাস্টে হয় তাহলে রিপোর্টেড স্পিচ কিভাবে চেঞ্জ হবে? সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, এবং প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, এইভাবে। তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, এটা পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে হি এর সাথে ওয়াজ হবে, ওয়াচিং টেলিভিশন। এবার আমরা কিছুক্ষণ আগে যে চার্টে পড়লাম, নাওটা দেন হয়ে যায়, দিসটা দ্যাট হয়ে যায়, এই নাওটা ইনডিরেক্ট স্পিচে কি হয়ে যাবে? দেন। এটা হলো আমাদের আনসার। চল নাম্বার 3টা দেখে নি। গোবিন্দা সেড আই স দিস ম্যান ইয়েস্টারডে। এটা কি হবে? গোবিন্দা বা গোবিন্দ সেড দ্যাট। আইটা কাকে বোঝাচ্ছে? গোবিন্দকে, তাহলে হি। আচ্ছা, যদি দুটোই পাস্ট হয়, রিপোর্টিং ভার্বটাও পাস্ট টেন্সে এবং রিপোর্টেড স্পিচের পার্টটাও দেখো সিম্পল পাস্টে,
সিম্পল পাস্টে যদি হয় এটা, তাহলে কিন্তু এটা পাস্ট পারফেক্টে চেঞ্জ হবে। পাস্ট পারফেক্ট হওয়া মানে কি, সাবজেক্টের পরে একটা হ্যাড আসবে, তারপরে এই ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ সিন হয়ে যাবে, সটা সিন হয়ে যাবে। অর্থাৎ ন্যারেশন চেঞ্জ জানতে গেলে কিন্তু তোমাদের ভয়েস চেঞ্জে যেমন থার্ড ফর্মে ইউজ হয়, তেমনি এই পাস্ট পারফেক্ট যখন করবে তোমাদের কিন্তু এখানেও মানে থার্ড ফর্মের প্রয়োজন হবে। তো কিছু কিছু জিনিসের কিন্তু থার্ড ফর্ম অবশ্যই জেনে রাখা দরকার। তোমরা একবার ভার্বের চারটা পড়ে নিও, মেন ইম্পর্টেন্ট যে ভার্বগুলো মোটামুটি আসে, যেমন সি সিন হয়ে যায়, মেক মেড হয়ে যায়, ক্যাচ কট হয়ে যায়। গোবিন্দ said that he had seen, দিসটা আমরা জেনেছি দ্যাট হয়ে যায়, চারটাতে পড়েছি দ্যাট ম্যান। ইয়েস্টারডেটা আমরা কি শিখলাম, কি হয়, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে। ঠিক আছে, যা মানে ঠিক যেটা যেটা তোমাদের কিছুক্ষণ আগে আমি বললাম সেই চেঞ্জেস গুলো কিন্তু এখানে হলো। নাম্বার 4 দেখো, যমুনা সেড সুবীর ওয়াজ লিসেনিং টু মাই ওয়ার্ডস। এখানে যমুনা সেড লিখে দেব, যমুনা সেড দ্যাট। আচ্ছা, এখানে যেহেতু একটা নাম বলছে তাই কোনো চেঞ্জেস হবে না, নামটা বসে যাবে অ্যাজ ইট ইজ সুবীর। এবার একটা জিনিস মনে রাখো, যদি রিপোর্টিং ভার্ব পাস্টে হয় এবং রিপোর্টেড স্পিচটা দেখছো যদি সিম্পল প্রেজেন্টে হচ্ছিল তখন আমরা সেটাকে পাস্ট করে দিচ্ছিলাম, কিন্তু যদি পাস্টেই থাকে অর্থাৎ ওয়াজ যদি থাকে, এইটুকুনি মাথায় রাখবে, ওয়াজ বা ওয়্যার যদি থাকে সেটা কিন্তু হ্যাড বিন হয়ে যায়। হ্যাড বিন কখন হবে, সব সময় না, যদি রিপোর্টিং ভার্ব সেডে থাকে মানে পাস্টে থাকে, তাহলে এই ওয়াজটা হ্যাড বিন হয়ে যাবে, হ্যাড বিন। বাকিটা লিসেনিং, এবার বাকিটা কিন্তু অ্যাজ ইট ইজ লিখে দেবে না, লিসেনিং টু লিখে মাইটা কাকে বোঝাচ্ছে, যমুনা সেড সুবীর ওয়াজ লিসেনিং টু মাই ওয়ার্ডস, এই মাইটা সুবীরকে বোঝাচ্ছে না যমুনাকে, অবভিয়াসলি যমুনাকে বোঝাচ্ছে, তাহলে একটা হার বসবে, লিসেনিং টু হার ওয়ার্ডস। আর যদি সুবীর বোঝাতো তাহলে হিজ ওয়ার্ডস হতো। চলো নাম্বার 5, দ্য টিচার সেড, এটা একটা ব্যতিক্রম। ঠিক আছে, কখন তোমাদের মানে ব্যতিক্রমগুলো কিন্তু মাথায় রাখতে হবে, না হলে ভুল হয়ে যাবে। টিচার সেড অশোকা ওয়াজ আ গ্রেট এম্পায়ার। দেখো একটু আগে কি করলে আমি বললাম, সেড 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 থাকলে দুটোতেই যদি পাস থাকে তাহলে এটা ওয়াজ থাকলে হ্যাড বিন হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু হ্যাড বিন হচ্ছে না। কারণ কি, আমরা লিখবো দ্য টিচার সেড দ্যাট, এটা কিন্তু অশোকা ওয়াজ আ গ্রেট এম্পায়ারই বসবে, কারণ এটা একটা হিস্টোরিক্যাল ইভেন্ট। ঠিক আছে, একটা ঐতিহাসিক ঘটনা। তাহলে আমরা কি কি জানলাম, যে ইউনিভার্সাল ট্রুথ, হিস্টোরিক্যাল ইভেন্টটা তখন মিস করে গেছে, হিস্টোরিক্যাল ইভেন্ট এবং কোনো হ্যাবিট বোঝালে এগুলোর কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হয় না, যেই টেন্সে থাকে সেটাই বসে। আর যদি কোনো রকম নাউনের চেঞ্জেস দরকার হয় তাহলে করব, আদারওয়াইজ না। তেমনি এখানে নাম আছে, কোনো চেঞ্জেস দরকার নেই, অশোকা was a great emperor, যেটা ছিল সেটাই বসে গেছে। আমরা এটার ক্ষেত্রে কি করলাম, যা ছিল তাই বসেছে, প্রেজেন্টে ছিল প্রেজেন্টই বসছে, এক্ষেত্রে কি পাস্টে ছিল পাস্টই বসছে। কেন এটাকে নিয়ে আমরা কোনো রকম কোনো সমস্যা তৈরি করছি না, কারণ এগুলো এটা হচ্ছে হিস্টোরিক্যাল ইভেন্ট কোনো, এবং ওটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। এমনি কোনো হ্যাবিট যদি বোঝায় সেক্ষেত্রেও কোনো চেঞ্জেস করব না। এছাড়া তোমরা এই নিয়মগুলো কিন্তু মাথায় রাখবে। আশা করি বোঝা গেছে। আর কি কি জিনিস তোমাদের আমি করাবো বা ন্যারেশন চেঞ্জ হয় সেটা একটু বলে দিই। যেমন আজকে যে সেন্টেন্সগুলো করলে তোমরা, সেটা মেনলি কিসের ওপর, অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট যেটাকে বলি। ঠিক আছে, স্টেটমেন্টের ওপর। কিন্তু এই কনসেপ্টটা তোমাদের মানে ধারণাটা পরিষ্কার হওয়াটা খুব দরকার ছিল, সেই জন্য এই ক্লাসটা রাখা। টোটাল কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়েছে এই ভিডিওটা থেকে। এটা কিন্তু একটা মানে ন্যারেশন চেঞ্জে তোমাদের যত ধরনের কোনো রকম ডাউট থাকলে আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা একটুখানি লেভেল আপ করব। নেক্সট দিন আমরা কি শিখবো, ইন্টারোগেটিভ। ঠিক আছে,
ইন্টারোগেটিভে আমরা কি করে ন্যারেশন চেঞ্জ করব। এছাড়া আরও যে যে মানে টপিকগুলো হয়, যেমন অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, যত রকমের সেন্টেন্স হয়, ইম্পারেটিভ, অপটেটিভ এবং যে অর্ডার বা রিকোয়েস্ট, এই ধরনের, মানে ইম্পারেটিভ, অপটেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, মডেল ভার্ব, ঠিক আছে, লেট দিয়ে অনেক ধরনের রুলস আছে, কিন্তু আশা করি সমস্যা হবে না। চলো, ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।